আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বেসিক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের বেসিক কিছু নলেজ। চলো শুরু করি। আমরা পদার্থবিজ্ঞান শেখার জন্য এই লেসনটির বা এই সিরিজটির নাম দিয়েছি পিওর ফিজিক্স সিরিজ, যেখানে আমরা সূত্র থেকে শুরু করে খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে জানবো, অর্থাৎ একটি লেসনে যা কিছু আছে সব কিছু জেনে নেব। তাহলে দেখি আমাদের প্রথমে কি আছে। রাশি। রাশি কাকে বলেন? আসলে এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলোকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। তো পদার্থ সম্পর্কে জানতে হলে বা শক্তি সম্পর্কে জানতে হলে প্রথমে যেই বিষয়টি জানতে হয়, যে টার্মটি জানতে হয়, তার নাম হচ্ছে রাশি। রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। গঠনগত দিক দিয়ে রাশি হচ্ছে দুই প্রকার। গঠনগত দিক দিয়ে রাশি কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে মৌলিক রাশি, আর এক হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশি। আবার বলি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। গঠনগত দিক দিয়ে মানে কিভাবে তৈরি, এই দিক দিয়ে, এই দিক অনুসারে রাশি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশি। এরপর আসি আমরা যে মৌলিক রাশি কি। দেখো, যে রাশিকে আমরা যদি এভাবে বলি যে মৌলিক পদার্থ কাকে বলে, যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে আমরা কি বলি? মৌলিক পদার্থ বলি। ঠিক একইভাবে যে সকল রাশিকে বিশ্লেষণ করলে ওই রাশি ব্যতীত অন্য কোনো রাশি পাওয়া যায় না তাদেরকে মৌলিক রাশি বলে। আর যদি আমরা পুস্তকের ভাষায় বলি, মৌলিক রাশি যে রাশিকে অন্য কোনো রাশির সাহায্যে প্রকাশ করা যায় না বা হয় না তাকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি অন্য রাশির উপর নির্ভরশীল না, আর যৌগিক রাশি বা লব্ধ রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল। এখন আসো, এসআই পদ্ধতিতে মৌলিক রাশি কতটি? এসআই পদ্ধতিতে মৌলিক রাশি হচ্ছে 7টি। এখন প্রশ্ন আসতে পারে, এসআই পদ্ধতি কি? এসআই পদ্ধতি হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এই যে আন্তর্জাতিক পদ্ধতিতে। আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক রাশি 7টি। এখন আন্তর্জাতিক পদ্ধতি কি এটা যদি আমি বোঝাই, আমি যদি এইভাবে বলি যে আমাদের, ঠিক আছে, যদি বলি যে আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত, কেউ বলবে 3 মাইল, কেউ বলবে 4 কিলোমিটার। তাহলে কিলোমিটার আর মাইল দুটোই তো দৈর্ঘ্যের একক। তাহলে এই জায়গার মধ্যে কোন এককটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা সবাই সেটাকে গ্রহণযোগ্য হিসেবে, স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নিয়েছে, সেটা হচ্ছে কিলোমিটার, মিটার, অর্থাৎ মিটার, কিলোমিটার, এই টার্মগুলো। তাহলে আমার যদি যেটা আছে মাইল, সেটা হচ্ছে আমার দেশীয় পদ্ধতি বা আন্তর্জাতিক। আমার যেটা আছে মাইল, সেটা আমার আন্তর্জাতিক পদ্ধতি হিসেবে স্বীকৃত না। সেই হিসাবে আন্তর্জাতিক পদ্ধতিতে রাশি হচ্ছে কয়টি? আমার 7টি। কি কি রাশি? এক, আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক রাশি 7টি। এক, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। আবার বলি, আন্তর্জাতিক পদ্ধতিতে আমার মৌলিক রাশি হচ্ছে 7টি। দৈর্ঘ্য, যার একক হচ্ছে মিটার, প্রতীক হচ্ছে ছোট হাতের এম। তারপর হলো আমার ভর, এর একক হচ্ছে কিলোগ্রাম আর প্রতীক হচ্ছে কেজি। সময়, একক সেকেন্ড, প্রতীক হচ্ছে এস। তড়িৎ প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, প্রতীক হচ্ছে এ। তাপমাত্রা, টেম্পারেচার, এটার একক হচ্ছে আমার এসআই একক, কেলভিন, প্রতীক হচ্ছে কে। পদার্থের পরিমাণ, এর একক হচ্ছে মোল, প্রতীক হচ্ছে MOL। দীপন তীব্রতা, এর একক হচ্ছে ক্যান্ডেলা আর প্রতীক হচ্ছে সিডি। এখন এইখানে কয়েকটা বিষয়, দৈর্ঘ্য তো বুঝি আমি, দৈর্ঘ্য সম্পর্কে জানা আছে, দৈর্ঘ্য আমি জানি, ভর জানি, সময় জানি, তড়িৎ প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ বলে দিলাম, তাপমাত্রা জানি। পদার্থের পরিমাণ, এটা হচ্ছে রাসায়নিক পদার্থ যে হিসাব নিকাশ গণনা করার ক্ষেত্রে যে টার্মটা ব্যবহার করা হয়, যে এককটি ব্যবহার করা হয়, সেই এককটি হচ্ছে আমার মোল। সেই এককটি কি? মোল। অর্থাৎ পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এটি মূলত রসায়ন শাস্ত্রে ব্যবহার করা হয়। তারপর আছে দীপন তীব্রতা। এই যে দেখো, দুই পাশ থেকে আমার
চেহারা এসে ফেসে, ঠিক আছে, কিছু লাইট পড়তেছে, ব্রাইটনেস। তো এই ব্রাইটনেসের পরিমাণটা কি, এটার একটা একক আছে, সেই এককটা হচ্ছে আমার কি, ক্যান্ডেলা। সেই এককটা হচ্ছে আমার ক্যান্ডেলা। তাহলে আমরা কি জানলাম, আবার যদি একটু রিভাইজ দেই, দেখো এসআই পদ্ধতিতে মৌলিক রাশি, এসআই পদ্ধতিতে মৌলিক রাশি হচ্ছে 7টি: দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, পদার্থের পরিমাণের একক মোল, দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। মিটারকে প্রকাশ করা হয় ছোট হাতের এম দিয়ে, কিলোগ্রামকে প্রকাশ করা হয় কেজি দিয়ে, সেকেন্ডকে প্রকাশ করা এস দিয়ে, এম্পিয়ারকে এ দিয়ে, কেলভিনকে কে দিয়ে, মোলকে এম ও এল, আর ক্যান্ডেলাকে হচ্ছে সি দিয়ে। যৌগিক রাশি, দেখো যৌগিক রাশি কি, আমরা মৌলিক রাশি সম্পর্কে জেনেছি। এসআই পদ্ধতিতে বা আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক রাশি হচ্ছে কয়টি, 7টি। কি কি সেটা কিন্তু আমরা এর আগে স্লাইডে দেখেছিলাম। কি কি, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। দীপন তীব্রতা মানে এই যে এখন ব্রাইটনেস কতটুকু আছে সেটা যে এককে হিসাব নিকাশ করা হয়, যে ইউনিটে, সেটার নাম হচ্ছে ক্যান্ডেলা, এবং সেটাকে সিডি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এবার আসো যৌগিক রাশি। যে রাশি 2 বা ততোধিক রাশির সমন্বয়ে গঠিত তাকে আমরা যৌগিক রাশি বা লব্ধ রাশি বলি। আবার বলি, এভাবে আমরা মনে রাখতে পারি যে যৌগিক পদার্থ কাকে বলে, যে পদার্থকে বিশ্লেষণ করলে 2 বা ততোধিক, বা আমরা যেটাকে, সরি আবার বলি, এখান থেকে কেটে দিও। আচ্ছা, এবার আসো যৌগিক রাশি। যৌগিক রাশি বোঝার আগে আমরা একটু যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করি। যৌগিক পদার্থ কাকে বলে, যেই পদার্থকে বিশ্লেষণ করলে আমরা মৌলিক পদার্থ পাবো তাকে বলা হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক একইভাবে যৌগিক রাশি, যে সকল রাশিকে বিশ্লেষণ করলে আমরা একাধিক মৌলিক রাশি পাবো, অর্থাৎ একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যে সকল রাশি গঠিত তাদেরকে আমরা বলি হচ্ছে যৌগিক রাশি। যৌগিক রাশির আরেকটা নাম হচ্ছে লব্ধ রাশি। কি কি দেখো একটু, আমরা যদি এখানে যেটা সংজ্ঞা লিখেছে সেটা যদি আমি একবার পড়ে দিই, যে রাশি 2 বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাকে লব্ধ রাশি বা উৎপন্ন রাশি বা যৌগিক রাশি বলা হয়। উদাহরণ কি, ক্ষেত্রফল, আয়তন, বেগ, বল, শক্তি ইত্যাদি। এখন কথা হচ্ছে ক্ষেত্রফল কেন আমার যৌগিক রাশি, ক্ষেত্রফল কেন যৌগিক রাশি। দেখো ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, তো এরিয়া কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এল হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে কি প্রস্থ। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করলে আমরা কি পাবো, ক্ষেত্রফল পাবো। তাহলে এখন দৈর্ঘ্যের মাত্র এল, প্রস্থের মাত্র এল, তাহলে কি পাবো আমি, এল স্কোয়ার। অর্থাৎ ক্ষেত্রফলটা কি দেবো, আমার ক্ষেত্রফল হচ্ছে একটি এল স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে দৈর্ঘ্য একটা কি আমার মৌলিক রাশি, দুটি মৌলিক রাশির সমন্বয়ে আমার গঠিত হইল কি আমার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমার একটা কি যৌগিক রাশি। একইভাবে আয়তন, আয়তন যদি আমি বলি যে আয়তনকে যদি আমি বলি, আয়তনকে আমি কিভাবে পাবো, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই যে তিনটি যে টার্ম বললাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আসলে প্রস্থ দৈর্ঘ্য উচ্চতা দৈর্ঘ্য তিনটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তিনটাই তো দূরত্ব পরিমাপক একটি ইউনিট। তাহলে এই তিনটি যে একক পাচ্ছি আমি, বা দৈর্ঘ্যের যে একক পাচ্ছি, এটাকে গুণ করলে আমি কি পাচ্ছি, আয়তন পাচ্ছি। তাহলে আয়তন তিনটি দৈর্ঘ্যের অনুরূপ একক দ্বারা গঠিত, সেজন্য আয়তন হচ্ছে আমার একটি কি লব্ধ রাশি। একইভাবে আমি যদি, ঠিক আছে, বেগ বলি, বেগ হচ্ছে কি ভি ইজ ইকুয়াল টু তোমার এস বাই টি। এস মানে হচ্ছে সরণ, সরণ হচ্ছে এক প্রকার দূরত্ব যার নির্দিষ্ট দিক আছে, আর সেটা পরে আলোচনা করতেছি কি। তাহলে আমি যদি এটা একটু সহজ করে লিখি তোমার বুঝার খাতিরে, দূরত্ব বাই সময়। তাহলে আমরা দেখো মৌলিক রাশির মধ্যে আমি কি দূরত্ব পেয়েছিলাম না, মৌলিক রাশির মধ্যে আমি সময় পেয়েছিলাম না। তাহলে দূরত্ব এবং সময় নামক দুটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত কি ভেলোসিটি বা বেগ। এই জন্য বেগ হচ্ছে আমার একটা কি লব্ধ রাশি, উৎপন্ন রাশি বা যৌগিক রাশি। ওকে, এবার আমরা দিক অনুসারে আমরা বলেছিলাম যে গঠনগত দিক দিয়ে রাশি হচ্ছে 2 প্রকার।
একটা হচ্ছে কি লব্ধ রাশি আর একটা হচ্ছে মৌলিক রাশি। এবার দিক অনুসারে, দিক মানে কোনো একটা রাশির দিক আছে কি নাই, ডিরেকশন আছে কি নাই, তার উপর নির্ভর করে রাশি হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে কি ভেক্টর রাশি। একটু সহজভাবে উদাহরণ দেই, যে আমি যদি বলি আমার ভর কত, তো আমার ভর হচ্ছে, মনে করো আমার ভর হচ্ছে 70 কেজি, তাহলে এই যে আমার ভর 70 কেজি, এটা বাংলাদেশে আমেরিকায় কত গেলে কত হবে? এটা কি 85 কেজি হবে? না, 70 কেজি হবে। যদি আমি বলি ঠিক আছে চাঁদে নিয়ে গেলাম, চাঁদে গেলে আমার ভর একই থাকবে, সেটাও 70 কেজি থাকবে। যদি উত্তরের দিকে যাই তাও 70 কেজি, দক্ষিণে গেলেও 70, পূর্ব পশ্চিম যেই দিকে যাই 70 কেজি। কিন্তু যদি বলা হয় যে আমার ওজন কত, তো ওজন যদি বলি ওইটা আমার, যদি আমি মানে ওজনের একক আমরা সবাই গোলায় ফেলি, ভরের একক কেজি, ওজনের একক কিন্তু কেজি না, ওজনের একক হচ্ছে নিউটন। ওজনের একক কি? নিউটন। তাহলে এখন যদি কোনো ব্যক্তির বাংলাদেশে ওজন হয় তোমার 100 নিউটন, তাহলে ওই ব্যক্তি বা ওই বস্তুর উত্তর মেরুতে গেলে তার ওজন ওই 100 নিউটন থাকবে না, সেখানে কম বেশি বা পার্থক্য একটা থাকবে। তার মানে কি দিক অনুযায়ী বা অবস্থান অনুসারে তার একটা কি পরিবর্তন হচ্ছে। তো এরকম দিক অনুসারে আমার রাশি হচ্ছে দুই প্রকার, একটা কি, একটা হচ্ছে তোমার স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যা শুধুমাত্র সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান থাকবে, দিক থাকবে না। আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে এর মান ও দিক দুটোই থাকবে। স্কেলার রাশি হচ্ছে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয়, ভ্যালু দ্বারা প্রকাশ করা হয়। আর ভেক্টর রাশি হচ্ছে ভ্যালু এবং হচ্ছে ডিরেকশন, এই দুইটা জিনিস দ্বারা প্রকাশ করা হয়। ভ্যালু এবং ডিরেকশন দুইটা জিনিস দ্বারাই প্রকাশ করা হয়। হ্যাঁ, এবার আসো যে স্কেলার রাশি নিয়ে কথা বলি। স্কেলার রাশি কি? যে আমি আগেই বলে ফেলেছি যে যে রাশি শুধুমাত্র মান আছে তাকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি। মান আছে, কোনো দিক থাকবে না, তা হচ্ছে আমার কি স্কেলার রাশি। স্কেলার রাশির বৈশিষ্ট্য কি? স্কেলার রাশি শুধু সংখ্যা মান থাকে, স্কেলার রাশির দিকের প্রয়োজন হয় না। স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ যে যোগ বিয়োগের নিয়মেই করা যায়। স্কেলার রাশি হচ্ছে একমাত্রিক। এবার আসো স্কেলার রাশির উদাহরণ কি কি? স্কেলার রাশির উদাহরণ হচ্ছে ভর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, গতি, কাজ, শক্তি, ক্ষমতা, আয়তন, ঘনত্ব ইত্যাদি। এগুলো হচ্ছে আমার স্কেলার রাশি উদাহরণ। আবার যদি বলি স্কেলার রাশি কি কি? ভর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, গতি, কাজ, শক্তি, ক্ষমতা, আয়তন, ঘনত্ব। আমার সাথে একবার বলো, ভর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, গতি, কাজ, শক্তি, ক্ষমতা, আয়তন, ঘনত্ব ইত্যাদি। এর বাইরে আরও কিছু আছে, এগুলো হচ্ছে আমার স্কেলার রাশির উদাহরণ। এখন যদি আমি এখানে একটা এক্সাম্পল ব্যবহার করেছি, সেটা কি, যে ধরো কোনো এক গ্রীষ্মের দিনে গরম, কোনো এক দিনে তোমার তাপমাত্রা হচ্ছে আমার কত, 30 ডিগ্রি সেলসিয়াস। তো 30 ডিগ্রি সেলসিয়াস দ্বারা শুধুমাত্র এই যে 30 ডিগ্রি, এটা শুধুমাত্র মান, এটা কিন্তু বলে নাই যে কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে। তো 30 ডিগ্রি সেলসিয়াস দ্বারা আমার শুধু একটা মান বা ম্যাগনিটিউড প্রকাশ করছে, কোনো ডিরেকশন প্রকাশ হচ্ছে না। তাই 30 ডিগ্রি সেলসিয়াস যেই তাপমাত্রা প্রকাশ করা হলো, সেই তাপমাত্রাটা হচ্ছে আমার কি স্কেলার রাশি। একইভাবে একটু আগে বললাম যে আমার ভর 70 কেজি, সেটা হচ্ছে আমার কি একটা স্কেলার রাশি। এবার আসে ভেক্টর রাশি। ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে? যে রাশির মান, ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই থাকবে তাকে বলা হয় ভেক্টর রাশি। যে রাশির মান ও দিক দুটোই থাকবে তাকে বলা হবে কি আমার ভেক্টর রাশি। দেখো ভেক্টর রাশির বৈশিষ্ট্য কি কি? ভেক্টর রাশির বৈশিষ্ট্য হচ্ছে এর মান ও দিক দুটোই থাকবে। তারপর হচ্ছে নির্দেশ সহ প্রকাশ করতে হয়, নির্দেশ মানে হচ্ছে ডিরেকশন সহ প্রকাশ করতে হবে। ভেক্টরের যোগ বিয়োগ নিজস্ব নিয়ম আছে, একটা জ্যামিতিক নিয়ম বা একটা প্যাটার্ন অনুসরণ করে, সাধারণ যোগ বিয়োগ অনুযায়ী এটা হয় না। দিক অনুসারে এর মানের পরিবর্তন হয়। আবার এটি দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিকও হতে পারে। আর স্কেলার রাশি শুধু ছিল কি একমাত্রিক। দেখো
এখন এই যে স্কেলার আর ভেক্টর রাশি যে মান অনুযায়ী যে আমার পার্থক্যটা সেটা একটু আমার বোঝার চেষ্টা করি। মনে করো এরকম একটা বৃত্তাকার মাঠ আছে, এই বৃত্তাকার মাঠের এই বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করে পুনরায় এই বিন্দুতে চলে আসছো। তো তুমি যদি পুনরায় এই বিন্দুতে চলে আসো তাহলে তোমার যদি বলি সরণ হবে 0। আর যদি বলি দূরত্ব হবে, যেহেতু এটা বৃত্তাকার মাঠ, দূরত্ব হবে হচ্ছে তোমার পরিধির সমান। বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরিধি হবে হচ্ছে 2πr, পরিধির সমান দূরত্ব হবে। তো দেখো আমার যে ঘুরে আবার যেই জায়গায় আসছে এইখানে যদি আসে তাহলে সরণ 0 কিভাবে? সরণ হচ্ছে আমার কি রাশি? ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির যোগ বিয়োগের নিয়ম হচ্ছে যেই জায়গা থেকে শুরু হয়েছে সেই আদি বিন্দু এবং যেই জায়গায় শেষ হয়েছে সেই শেষ বিন্দু, এই আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা হবে আমার সরণ। এটা হচ্ছে ভেক্টর রাশির যোগ বিয়োগের নিয়ম বা ভেক্টর রাশির মানটা বের করার নিয়ম। ধরো এই জায়গা থেকে শুরু করেছি, আবার এই জায়গায় তো চলে আসলাম, তাহলে আদি বিন্দু যেই জায়গায় আমার শেষ বিন্দু কি সেই একই জায়গায়, তাহলে মানে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী কোনো ডিস্টেন্স নাই, ডিসপ্লেসমেন্ট নাই, সেই জন্য এটার সরণ হচ্ছে 0। এই জন্য এই সরণ যেহেতু ভেক্টর রাশি তাই এই হিসাবটা এইভাবে করা হয়। যদি আরেকটা উদাহরণ দিই আমি, মনে করো আমি বাসা থেকে বাজারে গেলাম, বাজারে থেকে মাঠে গেলাম, মাঠে থেকে স্কুলে গেলাম। তাহলে এই যে বাসা থেকে বাজার এখানে ধরো 2 কিলোমিটার, এইখানে ধরো 3 কিলোমিটার, এখানে ধরো 4 কিলোমিটার। এখন যদি আমাকে বলা হয় যে দূরত্ব কত, তো দূরত্ব বের হবে কত জানো? দূরত্ব বের হবে, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, দিক যে পরিবর্তন হয়েছে কি হয় নাই সেটা তার কোনো মাথা ব্যথা নাই। দূরত্ব হচ্ছে সবগুলোর যোগফল, মানে সাধারণ যে যোগ আমরা করি 2 যোগ 3 যোগ 4 9 কিলোমিটার। এবার আমি যদি বলি সরণ কত, এখন আসুন সরণ হচ্ছে আমার ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির যোগ বিয়োগ বা ভেক্টর রাশির ভ্যালুটা কিভাবে বের করে? আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরাসরি দূরত্ব। আমার সাথে আরেকবার বলো, আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরাসরি দূরত্ব। খেয়াল করো, আদি বিন্দু হচ্ছে ধরো এ, শেষ বিন্দু ধরো বি, তাহলে মধ্যবর্তী সরাসরি দূরত্ব যে দূরত্ব বলি তাহলে কিন্তু এভাবে ঘুরে আসলাম। আর সরাসরি দূরত্ব কি? এই হচ্ছে সরাসরি দূরত্ব। তাহলে এখন একটু দেখো, এই যে রেড কালারের যেই দূরত্বটা আছে এইটা, আর আমার যে এই যে ইয়েলো কালার বা গোল্ডেন কালার, এটা কি গোল্ডেন কালার এই তো নাকি? এই গোল্ডেন কালারের যে দূরত্বটা আছে, রেড কালারের দূরত্ব কত আমার? 9 কিলোমিটার। আর এইখানে যে আমি ডিরেকশন দেখালাম এর দূরত্ব তো 9 কিলোমিটার হবে না, এর দূরত্ব আমি ধরে নিলাম 3.5 কিলোমিটার ধরে নিলাম। তাহলে সাধারণ যোগ বিয়োগের মাধ্যমে আমি কি বের করছি? দূরত্ব তার স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশির যে যোগ বিয়োগ বা ভেক্টর রাশির মান বের করার সময় আমি কি নর্মাল সাধারণ যোগ বিয়োগ করিনি। আমি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করেছি, একটা জ্যামিতিক পদ্ধতি ফলো করেছি। এই জন্য আমরা বলেছি কি স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ গণিত অনুযায়ী হয়, সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয়ে যাবে, কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক প্যাটার্ন অনুসরণ করে। ভেক্টর রাশিতে দুইটা জিনিস থাকে, মান থাকে এবং দিক থাকে। শুধু দিকের পরিবর্তন হলো ভেক্টর রাশির পরিবর্তন হবে, আবার মানের পরিবর্তন হলো ভেক্টর রাশির পরিবর্তন হবে। আর স্কেলার রাশি কেবলমাত্র দিক থাকে, এর কোনো মান থাকে না। দিক যেই দিকেই যাক না কেন, আমার যদি এরকম বক্রপথেও চলে সেই জায়গায় আমি কি পাবো? যে দূরত্বটা পাবো সেটাও আমার স্কেলার রাশি। আর যদি এই বক্রপথের থেকে আমি ভেক্টর রাশি বের করতে যাই অর্থাৎ সরণ বের করতে যাই, তাহলে এই আদি বিন্দু আর এই যে শেষ বিন্দু এর মধ্যবর্তী সরাসরি দূরত্ব বের করতে হবে। তাহলে এই যে পার্পল কালার যেটা, সেটা হচ্ছে আমার সরণ অর্থাৎ ভেক্টর রাশি।
আর যেটা বক্রপথে আসছে সেটা হচ্ছে আমার কি দূরত্ব বা স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি সম্পর্কে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি আসলে কি। আবার বলি, দিক অনুসারে রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কেবলমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে আমরা বলি ভেক্টর রাশি। স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতিক নিয়মে হয়, ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতিক নিয়মে হয় না। ভেক্টর রাশির যোগ বিয়োগ একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে। সেই প্যাটার্নটা কি? যে এর আদি বিন্দু ও শেষ বিন্দুর সরাসরি দূরত্ব, আদি বিন্দু ও শেষ বিন্দুর সরাসরি মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করা যায় বা নির্ণয় করে যা পাবো তা হবে ভেক্টর মান বা ভেক্টর রাশির মান। ওকে, এখন আসে ভেক্টর রাশির কয়েকটা উদাহরণ দেই, যেটা একটু আগে বললাম, সরণ বা ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি বা বেগ। ত্বরণ, ত্বরণ কাকে বলে সেটা আমরা পরে আলোচনা করব। ত্বরণ, বল, ভরবেগ, টর্ক, চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। আমার সাথে আবার বলি, ভেক্টর রাশির কয়েকটা উদাহরণ যদি বলি, সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, টর্ক, চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ইত্যাদি। সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, টর্ক, চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। এখন এইখানে সরণ কাকে বলে? নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সরণ। বেগ কাকে বলে? একক সময়ে সরণের হারকে বেগ বলে। এরকম প্রতিটা সংজ্ঞা আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন জাস্ট উদাহরণগুলো নিলাম কি ভেক্টর রাশির কয়েকটি উদাহরণ বা এক্সাম্পল। এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে কি 10 নিউটন পূর্ব দিকে বল। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, সেই বলটা হচ্ছে 10 নিউটন পূর্ব দিকে। তো 10 নিউটন দ্বারা হচ্ছে বলের মান বোঝায়, আর যে পূর্ব দ্বারা দিক বোঝায়। তো দিক যদি না বলি তাহলে সম্পূর্ণ 10, যদি আমি বলি বল 10 নিউটন, তো 10 নিউটন বল কোন দিকে ক্রিয়ারত? যখন আমি বলবো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তখন ব্যাপারটা ক্লিয়ার হয় যে 10 নিউটন বলে একটি 10 নিউটন বলে একটি ট্রাককে পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে বা উত্তর দিকে পুশ করা হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে এরকম যখন ডিরেকশন সহ আমি বলবো তখন সেটা হয়ে যায় কি ভেক্টর রাশি। আর ডিরেকশন ছাড়া যখন বলবো বা ডিরেকশন আমার প্রয়োজন নাই, অটো আমার সম্পূর্ণ মনের বা প্রকাশিত হচ্ছে, তখন সেটা হয়ে যাবে স্কেলার রাশি। এবার আসো মাত্রা কাকে বলে। এবার যদি আমরা মাত্রা নিয়ে আলোচনা করি, মাত্রা কাকে বলে? কোনো ভৌত রাশিকে প্রকাশ করার জন্য যে মৌলিক রাশিগুলো ব্যবহার করা হয়, বা কোনো ভৌত রাশি যে সকল মৌলিক রাশির উপর নির্ভর করে, সেই মৌলিক রাশিগুলোর ঘাত সহ, ঘাত মানে পাওয়ার সহ প্রকাশকেই বলা হয় মাত্রা। এখানে যে সংজ্ঞা দেওয়া আছে সেই অনুযায়ী যদি বলি, দেখো, কোনো ভৌত রাশিকে প্রকাশ করার জন্য যে মৌলিক রাশিগুলোর উপর তা নির্ভর করে, সেই রাশিগুলোর ঘাত মানে পাওয়ার সহ প্রকাশককেই মাত্রা বলে। একটু কঠিন হয়ে গেছে, একটু সহজ করে যদি বলি, যেমন ধরো দৈর্ঘ্য। দৈর্ঘ্য এর একক হচ্ছে কি আমার মিটার। এখন দৈর্ঘ্যকে কিভাবে প্রকাশ করব? দৈর্ঘ্যের ইংরেজি টার্মটা হচ্ছে লেন্থ, LENGTH। এই যে লেন্থের প্রথম অক্ষর এল, এই দৈর্ঘ্যকে লেন্থের প্রথম অক্ষর এল দ্বারা প্রকাশ করা হয়। এই যে এল দ্বারা যে প্রকাশ করা হয় দৈর্ঘ্যকে, এই এলটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। এলটা হচ্ছে কি দৈর্ঘ্যের, এলটি হচ্ছে কি আমার দৈর্ঘ্যের মাত্রা। আবার আমি যদি এরকম বলি যে ধরো তোমার ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল হচ্ছে কি আমার দৈর্ঘ্য গুণন
প্রস্থ। দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রা এল। তাহলে এল আর এল যখন গুণ করব কি হলো? এল স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি? ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার। এই যে ক্ষেত্রফলের মাত্রা আমি লিখলাম এল টু দি পাওয়ার 2 অর্থাৎ এল স্কয়ার। এই যে এল এর পাওয়ার 2 এটাকে আমরা বলছি ঘাত। তাহলে এখন যখন ঘাত সহ প্রকাশ করা হচ্ছে তখন সেটাকে আমরা কি বলতেছি? মাত্রা। অর্থাৎ রাশিগুলোর প্রকাশক যারা আছে তাদেরকে ঘাত সহ যখন প্রকাশ করা হয় তখন সেটাকে আমরা মাত্রা হিসেবে অভিহিত করি। এবার আসো এসআই একক যেগুলো আছে সেই এসআই এককের মাত্রাগুলো কি কি? আমি যে বললাম দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রা এল, উচ্চতার মাত্রা এল। আসলে আমি যদি বলি দৈর্ঘ্য কি, কোন একটা বস্তুর যেটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব সেটা দৈর্ঘ্য। থিকনেস যেটা মোটা পুরুত্ব সেটাকে আমরা উচ্চতা বলি। আর পাশে কতটুকু সেটাকে আমরা প্রস্থ বলি। কিন্তু তিনোটাই কিন্তু দূরত্ব, তিনোটাই কি দূরত্ব। তো ওই দূরত্ব ওই এক রাশি হচ্ছে কি আমার দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের মাত্রা দৈর্ঘ্য বলি, প্রস্থ বলি, উচ্চতা বলি, তিনোটার মাত্রাই হচ্ছে এল। তিনোটার মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম। ভরের মাত্রা ওই যে ভর ইংরেজি কি? ভর ইংরেজি হচ্ছে তোমার এম এ ডাবল এস মাস। সেই জায়গা থেকে ঠিক আছে ভরের মাত্রা কি আমার বড় হাতের এম। সময় টাইম, টাইম থেকে টি। এইভাবে তড়িৎ প্রবাহ থেকে তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রাকে এটা হচ্ছে একটি গ্রিক লেটার থিটা। আমাদের পদার্থবিজ্ঞান অনেকগুলো গ্রিক লেটার ব্যবহার করা হয়, গ্রিক বর্ণ ব্যবহার করা হয়। তো সেটা কি কি বর্ণ ব্যবহার করা এবং তার উচ্চারণ কি আমি এই স্লাইডে আছে, একটু পরে আমরা দেখছি। তারপর হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। দীপন তীব্রতা, দীপন তীব্রতা যার একক হচ্ছে ক্যান্ডেলা, তাকে প্রকাশ করা হচ্ছে ক্যাপিটাল জে। আবার বলি এসআই একক বা এসআই রাশি, মৌলিক এসআই পদ্ধতিতে মৌলিক রাশি, এসআই পদ্ধতিতে মৌলিক রাশি 7টি। সেই 7টির মাত্রা দৈর্ঘ্যের হচ্ছে এল, ভরের এম, সময়ের টি, তড়িৎ প্রবাহ আই, তাপমাত্রা থিটা, পদার্থের পরিমাণ এন, দীপন তীব্রতা জে। এই জায়গায় তোমার তাপমাত্রা যে থিটা ছাড়া বাকিগুলো তো ইংলিশ লেটার, ইংরেজি বর্ণ। তো সেই ইংরেজি বর্ণের প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দ্বারাই কি করা হয়? মাত্রাগুলো প্রকাশ করা হয়। মাত্রাগুলো কিভাবে প্রকাশ করা হয়? ক্যাপিটাল লেটার দ্বারা, একটু মনে রাখবো। আর এককগুলো প্রকাশ করা হয় কি দ্বারা? এককগুলো প্রকাশ করা হচ্ছে তোমার স্মল লেটার দ্বারা, ছোট হাতের অক্ষর। যেমন আমি যদি বলি তোমার দৈর্ঘ্যের একক তো মিটার, তো এই মিটারকে প্রকাশ করার জন্য ছোট হাতের এম ব্যবহার করব। কিন্তু দৈর্ঘ্যকে আমি মাত্রা হিসেবে প্রকাশ করতে গেলে বড় হাতের এল দ্বারা প্রকাশ করব। ভরের একক কি? কেজি, ছোট হাতের কে, ছোট হাতের জি। কিন্তু ভরের যদি মাত্রা বলি, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম অর্থাৎ ক্যাপিটাল এম। ক্লিয়ার? মাত্রা প্রকাশিত হয় বড় হাতের বা ক্যাপিটাল লেটার দ্বারা, বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দ্বারা। আর এই একক প্রকাশিত হয় হচ্ছে স্মল লেটার বা ছোট হাতের, ছোট হাতে মানে আমার হাত ছোট না, ছোট হাতের অক্ষর, যেটা ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশিত হয়। ওকে, এবার তারপরে কি আছে? কয়েকটি যৌগিক রাশির প্রতীক আর একক এখানে আমরা দিয়েছি। আধান মানে চার্জ, আধান কি? চার্জ, বৈদ্যুতিক যে চার্জ, এটাকে প্রতীক হচ্ছে ছোট হাতের কিউ বা বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করা। এর একক হচ্ছে কুলম্ব আর মাত্রা হচ্ছে আইটি। মাত্রা কোনটা কিভাবে আসছে আমরা পরে আলোচনা করব। এবার আসো আয়তন। আয়তনের প্রতীক হচ্ছে ওই যে ভলিউম, ভলিউম থেকে ভলিউম থেকে ভি। সেইখানে একক কি? ঘনমিটার। মাত্রা কি? এল কিউব। মাত্রা কি? এল কিউব। কিভাবে একটু দেখি। আয়তন যদি আমি বের করতে যাই তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এই দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার একক মিটার।
তাহলে এম গুণন এম হলো কি আমার এম কিউব, এম টু দি পাওয়ার 3, সেই জন্য এর একক হচ্ছে এম কিউব। এবার মাত্রাটা কিভাবে আসছে? দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রা এল, উচ্চতার মাত্রা এল, তাহলে এইখান থেকে আসলো এল কিউব। ক্লিয়ার? ওকে। কাজ হচ্ছে এর প্রতীক হচ্ছে ডব্লিউ, ওয়ার্ক থেকে ডব্লিউ, এর একক হচ্ছে জুল বা নিউটন মিটার, এনএম মানে এটা নিউটন, এটা হচ্ছে মিটার, নিউটন মিটার। মাত্রা হচ্ছে এমএল স্কয়ার টি ইনভার্স 2, কি এটা মাত্রা? এমএল স্কয়ার টি ইনভার্স এম এল স্কয়ার টি ইনভার্স 2। ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার, প্রতীক হচ্ছে পি, কিভাবে? পাওয়ার থেকে পি। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, যাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, অথবা জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, এই যে জুল পার সেকেন্ড। এখন এই যে ক্ষমতার একক জুল পার সেকেন্ড কেন? আসলে পি ইজ ইকুয়াল টু হচ্ছে, এগুলো আমরা পরবর্তীতে জানবো, পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই টি, কাজ বাই সময়। তাহলে কাজের একক হচ্ছে জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, এই জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড এইভাবে লেখা হয়, অথবা জে এস ইনভার্স 1 এভাবে লেখা হয়। মাত্রা কি? এর মাত্রা হচ্ছে মুখস্থ রাখবো, এটা কিভাবে বের হয় সেটা আমরা দেখবো এক সময়। এমএল স্কয়ার টি ইনভার্স 3। বেগের মাত্রা আমরা যদি নির্ণয় করি, বেগ কাকে বলে? মনে করো, দেখো টি সময়ে কোন বস্তুর সরণ হচ্ছে এস, তাহলে একক সময়ে কোন বস্তুর সরণ কি হবে? এস বাই টি। সুতরাং বি ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই টি। এখন যখন এর মাত্রা বের করতে যাব, তখন মাত্রা কি হবে? মাত্রা যখন বের করতে হয় তখন থার্ড ব্র্যাকেট দিয়ে ওই প্রতীকটাকে আটকে দিতে হয়। এবার সরণের মাত্রা, সরণ হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ, সরণের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা কি? টাইম, টি। তাহলে কি আসবে এখানে? এল টি ইনভার্স 1। তাহলে আমরা দেখলাম মৌলিক রাশির মাত্রাগুলো, মৌলিক রাশির যে মাত্রা আছে সেই মাত্রার সাহায্যে কিভাবে আমরা লব্ধ রাশি বা যৌগিক রাশির মাত্রা নির্ণয় করতে পারি। তাহলে এখানে যে বলা হয়েছে বেগের মাত্রা নির্ণয় করে, বেগের মাত্রা তাহলে কি? এল টি ইনভার্স এল টি ইনভার্স 1, এ হচ্ছে আমার বেগের মাত্রা। এবার আসো ত্বরণের মাত্রা। ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। মনে করো একটি গাড়ি যখন চলা শুরু করে তখন তার একটা বেগ ছিল, একটা ভেলোসিটি ছিল, সেই ভ্যালুটা সেটা হচ্ছে কত? তোমার সময় গণনা শুরুতে যখন আমরা শুরু করলাম টি ইজ ইকুয়াল টু 0, সময় গণনা শুরুতে আমার বেগ হচ্ছে আদি বেগ, বেগের নাম হবে কি? আদি বেগ। এটা হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করা হয়। গাড়ি আমি স্টার্ট করলাম যখন, তখন তো আমি মাত্র মানে কাউন্ট করা শুরু করেছি, তা টি ইজ ইকুয়াল টু যখন 0 ধরবো সময়ের শুরুতে, বেগের নাম হচ্ছে আদি বেগ, একে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এবার কিছু সময়ের পর যখন টি এর একটা ভ্যালু থাকবে, টি ইজ ইকুয়াল টু টি, টি এর জায়গায় এখানে 10 সেকেন্ড 20 সেকেন্ড যাই হোক, টি ইজ ইকুয়াল টু টি, তখন যে বেগটা পাবো সেই বেগটা আমরা বলবো হচ্ছে ওই সময়ের জন্য শেষ বেগ। এটাকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে টি সময়ে
বেগের পরিবর্তন তাহলে কি হবে, ভি মাইনাস ইউ। সুতরাং তাহলে একক সময়ে বেগের পরিবর্তন কত হবে, ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ একক সময়ে যে বেগের পরিবর্তন ওটাকে আমরা বলি বেগের পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হার। তো বেগের পরিবর্তন হারকে ত্বরণ কি বলা হয়, ত্বরণ বলা হয়। তো ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে, এ। তাহলে এ ইজ ইকুয়াল টু তাহলে কি বের হলো, ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। ডেল মানে পরিবর্তন, এই যে ডেল এটাকে বলে ডেল, এটা মূলত এইভাবে ডেল আমরা এইভাবে লিখি। তো ডেল এটা হচ্ছে পরিবর্তন, এটা কিসের প্রতীক, পরিবর্তন, যে কোনো জিনিসের পরিবর্তন বুঝাইতে আমরা এই চিহ্ন ব্যবহার করি। তো ডেল ভি মানে বেগের পরিবর্তন, ডেল টি মানে সময়ের পরিবর্তন, কেই আমরা কি বলি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। ব্যাপারটা হচ্ছে এরকম, ত্বরণটা যেমন একটা গাড়ি চলতেছে, তো হঠাৎ করে মোটরসাইকেল যখন এখানে একটু অ্যাক্সিলারেটর চাপ দেয় তখন স্পিড বাড়ে না, তাহলে এই যে স্পিড যে কতটুকু বৃদ্ধি পেল এটাই হচ্ছে আমার ত্বরণ, অ্যাক্সিলারেশন, এটাই আমার ত্বরণ। ত্বরণ ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন। ওকে, তাহলে আমার মাত্রা যদি বলি, তাহলে দেখো উপরে কি বেগ, নিচে কি সময়, তাহলে বেগের মাত্রাকে সময়ের মাত্রা দ্বারা ভাগ করলে ত্বরণের মাত্রা পাবো। তো বেগের মাত্রা কি, একটু আগে দেখে আসলাম, বেগের মাত্রা হচ্ছে L ইনভার্স 1, সময়ের মাত্রা কি টি। তাহলে নিচেরটা যখন উপরে যাবে তখন আমার আরেকটা ইনভার্স বাড়বে, L ইনভার্স 2। এ হচ্ছে আমার কি ত্বরণের মাত্রা। এই যে মাত্রা কিভাবে বের করে, যদি আমি ত্বরণ কাকে বলে বেগ কাকে বলে আমি জানি, তাহলে আরো ইজি হবে আমার কাছে। এগুলো আমরা বিস্তারিত আরো পরে আলোচনা করব। আসো এখন আসি পদার্থ বিজ্ঞানে। এই যে আমি বললাম, একটু আগে বললাম ডেল, এটাকে নেবলা বলে আর কি। তো এখন এই যে পদার্থ বিজ্ঞানে যে শব্দগুলো ব্যবহার করা হয়, যেই অক্ষরগুলো ব্যবহার করা হয় সেগুলো একটু জেনে নেই। গ্রিক অক্ষরগুলো, প্রথম হচ্ছে কি আলফা, কি এটা, এর নাম হচ্ছে আমার আলফা। এটা হচ্ছে বিটা, এটা কি বলা হয়, বিটা বলা হয়। এটা হচ্ছে গামা, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের গামা, আর এটা হচ্ছে স্মল লেটারের গামা। এবার এটাকে বলে এপসাইলন, ই, ই যেরকম না, এটাকে একটু বাঁকা করে লেখা আর কি, এই এপসাইলন। এটা হচ্ছে গ্রিক লেটার, এগুলো পদার্থবিজ্ঞানে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমরা যদি ইংরেজিতে বলি এটা হচ্ছে জেড বলি বা জি বলি, এটা হচ্ছে আমরা গ্রিক অক্ষরে সেটাকে আমরা বলবো জেটা। কি বলবো, এটা জেটা। এটা হচ্ছে আমার ক্যাপিটাল আর এটা হচ্ছে স্মল। পরের অক্ষর যেটা, এটা নাম হচ্ছে ইংরেজিতে বলে এইচ, কিন্তু এটা আমার গ্রিক অক্ষর, এটা নাম হচ্ছে ইটা। এটা হচ্ছে ক্যাপিটাল আর এটা হচ্ছে স্মল। তো আমার এই পদার্থ বিজ্ঞানে ক্যাপিটালগুলো ইউজ করা হয় না, ক্যাপিটালগুলো আমি শো করার জন্য বা তোমাদের দেখানোর জন্য নিয়েছি। মূলত ব্যবহার করা হচ্ছে স্মল লেটার যেগুলো, সেগুলো ব্যবহার করা হয়। এই তাহলে আবার বলি, এটার নাম হচ্ছে কি আমার ইটা। এবার এটার নাম কি আমার থিটা, এই যে আমরা প্রথমে দেখেছিলাম তাপমাত্রার বেলায়, এটা হচ্ছে আমার থিটা। গণিতে এটি আবার কোণ প্রকাশের জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে কাপ্পা, এটা কি আমার কাপ্পা। তারপরটা হচ্ছে এর নাম হচ্ছে ল্যামডা, এর নাম কি ল্যামডা, এর নাম হচ্ছে আমার কি ল্যামডা। এর নাম হচ্ছে মিউ, এটা হচ্ছে ক্যাপিটাল, এটা হচ্ছে স্মল, এবং আমাদের ব্যবহার হবে স্মলটাই ব্যবহার হবে। এর নাম হচ্ছে মিউ। এর নাম হচ্ছে নিউ, এর নাম কি নিউ। এর নাম হচ্ছে পাই। আমরা জানি সবাই যে পায়ের একটা নির্দিষ্ট মান আছে, পায়ের মান হচ্ছে কি 22/7, আর দশমিকে হিসাবের সুবিধার জন্য ধরা হয় হচ্ছে তোমার 3.1416, হিসাবের সুবিধার জন্য
3.1416 ধরা হয়। তারপর হচ্ছে এর নাম হচ্ছে সিগমা। এটা কি আমার সিগমা। এর নাম হচ্ছে ফাই। এটার নাম হচ্ছে কি আমার ফাই। এর নাম হচ্ছে ওমেগা, ডব্লিউর মতো দেখতে। এর নাম হচ্ছে আমার কি ওমেগা। এর নাম হচ্ছে রো, পি এর মতো দেখতে কিন্তু এটা পি না, কিন্তু এর নাম হচ্ছে রো। আপসাইলন, ভি এর মতো দেখতে হলো, এটা হচ্ছে কি আমার আপসাইলন। একটা ছিল এপসাইলন, আর হচ্ছে আপসাইলন। আবার বলি, এটা হচ্ছে এপসাইলন বা ইপসাইলন যেটাই বলি, আর এটার নাম হচ্ছে আপসাইলন। এবার এর নাম হচ্ছে ওহম। এর নাম হচ্ছে কি ওহম। তারপর দেখো এটার নাম হচ্ছে সাই। এর নাম হচ্ছে কি আমার সাই। এর নাম হচ্ছে টাউ। এর নাম কি টাউ। এর নাম হচ্ছে নেবলা। এর নাম হচ্ছে কি আমার নেবলা, উল্টো করে। তাহলে আবার যদি আমরা একটু বলি প্রথম থেকে, আবার একবার আমার সাথে একটু দেখো। দেখো তোমরা আমার সাথে বলো, আলফা, বিটা, গামা, এপসাইলন, জেটা, ইটা, থিটা, কাপ্পা, ল্যামডা, মিউ, নিউ, পাই, সিগমা, ফাই, ওমেগা, রো, আপসাইলন, আপসাইলন, এপসাইলন, ওহম, সাই, টাউ, নেবলা। এই গ্রিক লেটারগুলো বা গ্রিক অক্ষরগুলো আমাদের পদার্থবিজ্ঞানে ব্যবহার করা হয়। এবার আসো, এই যে আমরা ছোটবেলায় দেখেছি দূরত্বের একক মিটার, যদি ছোট করে বলি সেন্টিমিটার, আরও ছোট করলে মিলিমিটার, এরপর মাইক্রোমিটার আছে, ন্যানোমিটার আছে, এরকম। কিন্তু এতটুকু তো দেখেছি আমি, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, এই তিনটি সম্পর্কে তো আমার জানা আছে। এগুলোকে আমাদের বলা হয় কি, যে হিসাব নিকাশে ব্যবহৃত উপসর্গসমূহ বা প্রিফিক্স ইউনিট, প্রিফিক্স অফ ইউনিট। তো সেই প্রিফিক্স অফ ইউনিট আমরা একটু দেখব যে এসআই পদ্ধতিতে প্রিফিক্স অফ ইউনিটগুলো কি কি। দেখো এখানে লিখেছি কি আমি ডেকা, DECA, ডেকা। তো আরেকটা লিখেছে ডেসি। তো ডেকা কি আর ডেসি কি, যখন এগুলো মূলত আরেকটু দেখো, এখানে আছে একের পর 4 শূন্য। তো এটাকে যখন আমরা সূচক আকারে লিখি, পাওয়ার আকারে লিখি, তখন লিখবো কি 10⁴, 10⁻, ওই যে একের পর যতটা শূন্য ততটা পাওয়ার। তো এরকমভাবেই সূচকের এসআই উপসর্গগুলো সূচক আকারে অর্থাৎ পাওয়ার আকারে, ঘাত আকারে মানে প্রকাশ করা হয়। ঘাত আকারে প্রকাশ করা হয়। কিভাবে ঘাত আকারে প্রকাশ করা হয়? দেখা, এটা হচ্ছে 10⁻1, একের পর একটি 0। ডেসি, এটা হবে 10⁻⁻1। ক্লিয়ার, বোঝা গেছে? দেখা হচ্ছে কি 10⁻1 আর ডেসি হচ্ছে 10⁻1। এবার আসো হেক্টো। হেক্টো হচ্ছে 10⁻2
100। আর সেন্টি হচ্ছে, এখানে আছে সেন্টি, 10^2। এখন তোমাকে কেউ যদি বলে সেন্টিমিটার, তো সেন্টিমিটার যদি বলে এরকম, তাহলে এই দেখো মিটারের 7 গুণন 10^2। এই 10^2 যখন এটা দিয়ে দিলাম তখন এই সেন্টিটা মিটারে হয়ে গেল। কিসে হয়ে গেল? মিটারে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার কি, ইনভার্স 2 দ্বারা সেন্টি বুঝাই। যখন এখানে কিছু না দিব তখন সেই হিসাবটা হচ্ছে সেন্টির, আর দিলে ওটার প্রিফিক্স বুঝায়। ওকে, এবার কিলো, কিলোটা হচ্ছে কি আমার 10^3। মিলি হচ্ছে আমার, যখন মিলি বলবো তখন হবে 10^3। 10^3 বললে সেটাকে আমরা মিলি বলবো। এখন কি মিলি, যেমন ধরি আমি 7 মিলি, কি এটা 7 মিলিমিটার, কি এটা 7 মিলিমিটার। এখানে 7 মিলিমিটার এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারবো, 7 × 10^3 দিলে এইখানে আর মিলি না লিখে মিটার লিখবো। ক্লিয়ার, বুঝে গেছে? অর্থাৎ মিলিমিটার থেকে যখন মিটারে যাব তখন এর সাথে গুণ হয়ে যাবে কত, 10^3। যেমন আমি যদি বলি যে 5 কিলোমিটার, কি এটা 5 কিলোমিটার, আর 5 কিলোমিটার থেকে আমি যদি মিটারে কনভার্ট করি তাহলে হবে 5 × 10^3 মিটার। আমার কথা বুঝছি না বুঝি নাই? কিলো অর্থাৎ 10^3, তো সেটা যখন আমি কিলোমিটার থেকে মিটারে নিব, ওই কিলোর জন্য, এই যে কিলো কে, মিটার জায়গায় কিন্তু মিটার আছে, কিলোর জন্য আমি 10^3 আনছি। কথা বুঝছি না বুঝি নেই? আবার মিলিমিটারের জন্য আমি 10^3 আনছি। ওকে, এবার আসো মেগা, 10^6। মাইক্রো 10^6। গিগা 10^9। ন্যানো 10^9। যদি বলা হয় টেরা, কি টেরা হচ্ছে 10^12। যদি বলে পিকো, কি পিকো হচ্ছে 10^12। যদি বলি পেটা, কি 10^15। যদি বলি ফ্যামটো, কি ফ্যামটো হবে 10^15। যদি বলা হয় এক্সা, কি 10^18। যদি বলা হয় অ্যাটো, কি অ্যাটো 10^-18। যদি বলা হয় যেটা, কি 10^21। জেপ্টো, কি 10^-21। যদি বলি ইয়োটা, কি 10^24। যদি বলে ইয়ক্টো, কি 10^24। আবার একটু রিভাইজ দেই, চলো। ডেকো 10^1। ডেসি 10^1। হেক্টো 10^2। সেন্টি 10^2। কিলো কিলো 10^3। মিলি 10^3। মেগা 10^6। মাইক্রো 10^6। গিগা 10^9। ন্যানো 10^9। ওই পাওয়ার মাইনাসকে ইনভার্স বলা হয়, পাওয়ার মাইনাসকে ইনভার্স। টেরা 10^12। পিকো 10^12। পেটা 10^15। ফ্যামটো 10^15, বা এইভাবে বলবো 10^-15। এক্সা 10^18। অ্যাটো 10^18। যেটা 10^21। জেপ্টো 10^21। তাহলে ইয়োটা
10^24 ইয়ক টু 10^24, যেটা 10^21 জেপ টু 10^21। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমাদের পাঠ ছিল পদার্থবিজ্ঞানের প্রাথমিক পাঠ, যা প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের প্রাথমিক আলোচনা। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যে প্রাথমিক আলোচনাগুলো আমাদের প্রয়োজন, সেগুলো নিয়ে আজকে আমাদের লেসন ছিল। তো সেই জায়গা থেকে আমরা পড়েছি রাশি কাকে বলে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। রাশির শ্রেণীবিভাগ পড়েছি। গঠনগত দিক থেকে রাশি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে আমার লব্ধ রাশি, আরেকটি হচ্ছে মৌলিক রাশি। যে সকল রাশি সম্পূর্ণভাবে স্বাধীন, অন্য রাশির উপর নির্ভরশীল না, তারা হচ্ছে আমার কি মৌলিক রাশি। আর যে সকল রাশি গঠনগত দিক দিয়ে অন্য রাশির উপর নির্ভর করে, অর্থাৎ মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাদেরকে আমরা বলি হচ্ছে যৌগিক রাশি। এরপর আমরা রাশির আরেকটি ক্লাসিফিকেশন করেছি, সেটা হচ্ছে কি দিক অনুসারে রাশি কত প্রকার। দিক অনুসারে রাশি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে আমার কি স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হচ্ছে না, তা হচ্ছে স্কেলার রাশি। আর যা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হচ্ছে, তা হচ্ছে আমার কি ভেক্টর রাশি। এরপর আমরা পড়েছি কতগুলি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণ পড়েছি। তারপর আমরা পড়েছি মাত্রা। মাত্রা কাকে বলে? মাত্রা হচ্ছে কোনো রাশির, যেই রাশি, কোনো একটি রাশি যে সকল রাশির দ্বারা যে সকল রাশির সমন্বয়ে গঠিত, সে সকল রাশির যে প্রকাশকগুলো আছে তার ঘাতসহ যদি আমরা ওই নতুন রাশিটাকে বা লব্ধ রাশিকে প্রকাশ করি, তখন আমরা মাত্রা পাই। যেমন আমরা বলেছি দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি। আবার এদিক দিয়ে লব্ধ রাশির বেলায় বলেছি বেগের মাত্রা কত এল T−1। তারপর আমরা বলেছি কাজের মাত্রা কত mL² T−2, এটা বলেছি। তো এইভাবে মাত্রাগুলো আমরা সম্পর্কে জেনেছি। এরপর আমরা জেনেছি পদার্থবিজ্ঞানে যে সকল গ্রিক লেটার ব্যবহার করা হয়, সেই সকল লেটার সম্পর্কে আমরা পরিচিতি লাভ করেছি। আলফা, বিটা, গামা, নেবলা, পাই, সাই, থিটা ইত্যাদি। তারপর আমরা দেখেছি কি যে পদার্থবিজ্ঞানে তো হিসাব নিকাশ অনেক বড় এবং অনেক ছোট সূক্ষ্ম। এই সূক্ষ্ম হিসাব নিকাশগুলো করার জন্য যে সকল উপসর্গ ব্যবহার করা হয়, সেন্টি 10^2, তারপর আমরা দেখেছি মাইক্রো 10^6, দেখেছি ন্যানো 10^9, আমরা দেখেছি মেগা 10^6। তো এরকমভাবে আমরা কিছু উপসর্গ নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকের পাঠ আমাদের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পাঠে। দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী লেসন নিয়ে পরবর্তী পাঠ সাজানো হবে। আসসালামু আলাইকুম।